আমার এক্সপেকটেশন কিভাবে কমিয়ে আনা হয় আমি শুধু সেই ব্যাখ্যাটা করছি যে উনি বললেন পার্লামেন্টে একটা স্বাধীন সংসদে, স্বাধীন সার্বভৌম দেশের একটা স্বাধীন সংসদে দাঁড়িয়ে উনি বলতে পারলেন যে শুধুমাত্র নির্বাচন আমাদেরকে দেবে না, এই কারণে আমরা এটাতে রাজি হয়েছি। এরকম মানে ধৃষ্টতা কিভাবে সম্ভব একটি স্বাধীন দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে? তরুণদের বিভিন্ন সময়ের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সবসময় রাজনৈতিক দলকে অতিক্রম করে গেছে এবং রাজনৈতিক দলের উপরে অনাস্থা যে তৈরি হয়েছে আমাদের সামাজিকভাবে, এটাকে গর্বভরে প্রকাশ করার কিছু নেই। এই রাজনৈতিক দলের উপরে অনাস্থার কারণেই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষকে সেই সুযোগটা নিতে হয়েছে এবং সেই অবদানটা রাখতে হয়েছে এই অর্জনকে নিজেদের ঘরে তোলার জন্য। কিন্তু সেই অর্জনকেও আবার খেয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলোই। তাহলে সেখান থেকে আমি যেটাতে ইমফ্যাসিস করতে চাইব, সংকট আসলে আমরা রাজনৈতিক দল গঠন করি কি কারণে? রাজনৈতিক দল গঠন করি যাতে আমাদের সাধারণ মানুষের এক একটি অংশকে এই রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে বলেন সাধারণভাবে রাজনৈতিক পরিমণ্ডলে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু এই রাজনৈতিক দলের যারা কর্তা ব্যক্তি হয়ে ওঠেন, লিডারশিপ থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপরে ডিপেন্ডেবল হয়ে যায় আমাদের রাষ্ট্রনৈতিক প্রকল্পগুলো। এটা একটা বড় সংকট আমি বলবো, কারণ এই রাজনৈতিক দলগুলো যেভাবে ফাংশন করে সেই ফাংশনালিটির মধ্যেও অনেক প্রবলেম আছে। আমরা রাজনৈতিক দলগুলো সংকট নিয়ে মোটা দাগে আলাপ করি না, আমরা আলাপচারিতায় ব্যস্ত থাকি রাষ্ট্রনৈতিক সংকটগুলো কোন জায়গায়, কিন্তু যারা রিপ্রেজেন্ট করছে তাদের সংকটগুলো আমরা খুব কমই উল্লেখ করি। সংকটের আরেক জায়গা হচ্ছে সবসময়ই আমাদের অর্জনগুলো পাওয়ার জন্য নির্ভর করতে হয় ওই নেতার উপরে বা ওই লিডারশিপের সততার উপরে, এবং ওই লিডারশিপের যে চাহিদা বা তার যে পারঙ্গমতা সেটার উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। কিন্তু প্রকল্পের যে সততা, প্রকল্পের যে প্রয়োজনীয়তা, সেটাই এনাফ হওয়া উচিত, সেটাই যথেষ্ট হওয়া উচিত। কিন্তু আমরা প্রকল্পের যে প্রয়োজনীয়তা সেটাকে আলাপ না করে লিডারশিপের প্রয়োজনীয়তার উপরে বেশি ফোকাস করে ফেলি, যেটা আজকেও আলোচনার মধ্যে কিন্তু উঠে এসেছে। আমরা দেখেছি যে পূর্ববর্তী যেমন ধরেন শেখ মুজিবুর রহমানের মতো বড় নন্দিত নেতা, তারা কিভাবে আসলে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলেন, একটা পর্যায়ে গিয়ে তার অবস্থানও বাংলাদেশকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে ফেললো, বাংলাদেশের রাষ্ট্রনৈতিক নতুন প্রকল্পকে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া নতুন আকাঙ্ক্ষাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে ফেললো। এই আলাপচারিতা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে এখনো থেকে যায়, কিন্তু এই আলাপটা আমাদের করতে পারা উচিত যদি আমরা এই মুহূর্তের লিডারশিপকেও, এই মুহূর্তের নেতৃত্বকেও প্রশ্ন করতে চাই, তাহলে ওই সময়ের নেতৃত্বকেও প্রশ্ন করতে পারা উচিত আমাদের। এখন আসেন যে সংকটের আরেকটা জায়গা, যে আমাদের পার্লামেন্টে আমরা আসলে তাকিয়ে থাকি পার্লামেন্টে কে আমাদের কথাটা উপস্থাপন করবেন, কিন্তু সেই জায়গায় এসে আমরা দেখি যে আমাদের স্বতন্ত্র যারা জিতে এসেছেন তার মধ্যে সবচেয়ে নন্দিত যিনি আমার পাশে বসে আছেন, কিন্তু যখন দেখি আমাদের রুমিন ফারহানা আপাও, হাতালিটা একটু পরে দিলে ভালো হতো, কারণ রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন না, সেটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তোলে। তাহলে স্বতন্ত্র থাকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও কি রাষ্ট্রনীতি প্রকল্প চাওয়ার জন্য যথেষ্ট হয় না, এরকম একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সংসদ কেন্দ্রিক যে স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা যথেষ্ট নয়। এখানে আমি একটু আপনাদেরকে লক্ষ্য করিয়ে দিতে চাই, গণঅভ্যুত্থানের পরে আপনারা একটু কল্পনা করেন, গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকের মানসপটে কি ধরনের রাষ্ট্র প্রকল্প তৈরি হয়েছিল। সেখান থেকে আমাদের যে চাওয়া পাওয়া সেটাকে কমিয়ে আনা হলো কয়েকটি রাজনৈতিক দলের একটি ঐক্যমত্য কমিশনে। ভেবে দেখেন, আমরা 12টি সংস্কার কমিশন গঠন করলাম, ঠিক একদম যেন 90-এর গণঅভ্যুত্থানের পরের চিত্র। 12টি সংস্কার কমিশন গঠন করলাম, যেমনটা টাস্কফোর্স গঠন হয়েছিল। একই সাথে ওই সংস্কার কমিশনের আওতাকে কমিয়ে এনে একটি ঐক্যমত্য কমিশন, যেখানে 12টা সংস্কার কমিশনের সদস্যবৃন্দ নেই, প্রধানরা নেই, শুধুমাত্র 4টি সংস্কার কমিশনের প্রধান ওখানে সদস্য হিসেবে ওই কমিশনে ছিলেন। ওই ঐক্যমত্য কমিশনে 33টি দল অংশগ্রহণ করলেন। ওই 33টি দল কিছু বিষয়ে একমত হলেন, কিন্তু সেখানে অনালোচিত থেকে গেল পুলিশ সংস্কার কিভাবে হবে, সেখানে অনালোচিত থেকে গেল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, সেখানে
শিক্ষা ব্যবস্থা সংস্কার কমিশন হয়ইনি আপা, হয়ইনি। তার মানে যেখান থেকে শুরু কোটা সংস্কার, সেটার সাথে আমাদের স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার এবং শিক্ষা কিভাবে চলবে, পুলিশ সংস্কার, এগুলো খুবই মানে জরুরিভাবে ওতপ্রোতভাবে এটা সংযুক্ত ছিল। কিন্তু আমরা এসে দেখলাম আমাদের যে চাওয়া পাওয়া, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের যে কাঠামো কিভাবে আমাদের ক্ষমতা, আমাদের চাওয়াটাকে কমিয়ে আনতে সক্ষম হলো। ফলত আমরা তখন আলাপ করতে শুরু করলাম, যেহেতু সব জায়গায় ঐক্যমত্য কমিশনের আলাপ, তখন আমরা আলাপ করতে শুরু করলাম এবং বাধ্য হলাম শুধুমাত্র ঐক্যমত্য কমিশনে কি ঘটছে, শুধুমাত্র ঐক্যমত্য কমিশনে কতটুকু জিনিস নিয়ে আলাপ হচ্ছে, পিআর হবে কি হবে না, নিম্নকক্ষে পিআর আসবে কি আসবে না, সেটা নিয়েও রাজনৈতিক দলগুলো, যখন আপনার আকাঙ্ক্ষা কমে আসে, তখন রাজনৈতিক যেই দলগুলো যাদের মুখে কখনো 5 আগস্টের আগে সংস্কার শব্দটি শোনা পর্যন্ত যায়নি, তারা পর্যন্ত সংস্কারের রাজনীতিকে ব্যবহার করে নিম্নকক্ষে পিআরের ইস্যুকে সামনে এনে তারা পর্যন্ত একটা প্রহসনে লিপ্ত হয়ে গেল। যারা সংস্কার সম্পর্কে কিছুই জানে না, যারা সংস্কার শব্দটি এর আগে উচ্চারণ পর্যন্ত করেনি, যাদের রাষ্ট্র প্রকল্প দেশের মানুষের সামনে উপস্থাপিত পর্যন্ত হয়নি, তাদের মুখে রাষ্ট্র সংস্কারের পিআর ইস্যুতে আমরা দ্বৈততা দেখতে পেলাম, মতদ্বৈরথ দেখতে পেলাম, এবং সেটাকে ব্যবহার করে তারা নির্বাচনে আসবে কি আসবে না, নির্বাচনে কত সিট পাবে কি পাবে না, সেই বিতর্কে লিপ্ত হয়ে গেল। এখন আসেন আরও কিভাবে এটাকে ছোট করে আনা হয়েছে। যিনি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় তো বলতেই হবে, এটা তো রাষ্ট্রীয় পোস্ট, কিন্তু উনি একটা পরিষ্কার দ্বিচারিতা করলেন এবং সেটা দেশের মানুষের সামনে না। আপনার আমার এক্সপেকটেশন কিভাবে কমিয়ে আনা হয়, আমি শুধু সেই ব্যাখ্যাটা করছি, যে উনি বললেন পার্লামেন্টে একটা স্বাধীন সংসদে, স্বাধীন সার্বভৌম দেশের একটা স্বাধীন সংসদে দাঁড়িয়ে উনি বলতে পারলেন যে শুধুমাত্র নির্বাচন আমাদেরকে দেবে না, এই কারণে আমরা এটাতে রাজি হয়েছি। এরকম মানে ধৃষ্টতা কিভাবে সম্ভব একটি স্বাধীন দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে? যদি একটি দলের নির্বাচন প্রয়োজন হয়, নির্বাচন অবশ্যই দেশের প্রয়োজন, কিন্তু তার জন্য দেশের যে একটি সার্বভৌমত্বের অংশ কি শুধু আমাদের সীমান্ত, সার্বভৌমত্বের অংশ তো আমাদের সনদ, জুলাই সনদ, সেটাকে ভুলণ্ডিত করা, যেমনটা 90-এর গণঅভ্যুত্থানে যে প্রাপ্ত যে ত্রিদলীয় রূপরেখা, সেটাকে যখন ভুলণ্ডিত করা হয়েছে, সেটাকে আমাদের দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে নাই। মুখে বলবে সার্বভৌমত্বের কথা, কিন্তু আমার সামাজিক চুক্তি, আমার রাজনৈতিক চুক্তি, আমার রাষ্ট্রনৈতিক চুক্তিকে আপনি বরখেলাপ করবেন আপনার সুবিধার জন্য, আপনার পাওয়ারে আসার জন্য, সেটা তো আমি হতে দেব না, সেটা তো আমরা মানতে পারি না। এবং এভাবে করে আমাদের যে আকাঙ্ক্ষা সেটাকে কমিয়ে আনা হচ্ছে। এখন আমরা আলাপ করছি, দেখেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ পর্যন্ত নেওয়া হলো না, এবং সংবিধান সংস্কারের আলাপটা পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি না, এবং সরকারি দল বিরোধী দল উভয়ই এখানে চরম মাত্রায় গণবিরোধী অবস্থান নিয়েছে। এবং এরপরেও সংবিধান সংস্কার পরিষদের আলাপটা এখন চলে গেছে সংবিধান সংশোধন কমিটিতে। এই সংবিধান সংশোধন কমিটি দেশের মানুষের সামনে কি লাইভ টেলিকাস্ট হবে? এই কমিটির আলাপ হবে না। তার মানে আরও একটি, যেখানে বিরোধী দলের কোনো সদস্য উপস্থিত থাকবেন না, আরও একবার এমন একটি সংকটে বাংলাদেশকে নিমজ্জিত করা হয়েছে, যে সংকটটা একেবারেই অপ্রয়োজনীয়। এখন আসলে সম্ভাবনার পথ, সম্ভাবনা শুধু এতটুকুই যে যারা যা বলছেন তারা সেটা করুন, যারা যেটা প্রমিস করছেন দেশের মানুষকে তারা সেটা করুন। জাস্টিস এনশিওর করতে নিজেদের পলিটিশিয়ান পরিচয়টাকে ভুলে গিয়ে আপনারা মানবিক হয়ে উঠুন। এই দেশের সংকট এই জুলাই সনদের মধ্যে যেমন নিহিত আছে, তার বাইরেও এই যে সংস্কার যে কমিটিগুলো হয়েছিল 12টি, সেই প্রপোজালের মধ্যেও নিহিত আছে। এই প্রপোজালগুলো নিয়ে আলাপচারিতা হওয়া প্রয়োজন, এবং এই প্রপোজালগুলো ইমপ্লিমেন্টেশন হওয়া প্রয়োজন। স্থানীয় সরকার সংস্কার কমিশন করা হয়েছে আমাদের দেশে। যেমন এখানে এই প্রস্তাবনায় প্রথম যে অংশটা, যে আমরা কেন্দ্রীয় শাসন কিভাবে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব, বিকেন্দ্রীকরণ করব, এটা কি আমাদেরকে প্রদেশ ভিত্তিকই করতে হবে, নাকি এই কেন্দ্রীয় শাসন আমরা স্থানীয় সরকারকে পাওয়ারফুল করার মাধ্যমে এটা করতে পারি? এই আলাপচারিতা তো আমাদের মৌলিক রাষ্ট্রের আলাপচারিতা।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.